তো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের একেবারে নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি সুপারস্টার প্রভাসের লেটেস্ট মুভি রাজা সাহেব নিয়ে। এই মুভিটির পুরো নাম হচ্ছে দ্য রাজা সাহেব, আর এটি 2026 সালে মুক্তি পাওয়া প্রভাসের প্রথম সিনেমা। বন্ধুরা, এই মুভিটি মূলত একটি হরর কমেডি ঘরানার সিনেমা, যার মোট রান টাইম প্রায় 3 ঘন্টা 10 মিনিট। যেহেতু হরর কমেডি সিনেমাগুলো সাধারণত দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে থাকে, তাই খুব সহজেই বলা যায় যে প্রভাসের এই সিনেমাটিও আপনাদের বেশ ভালো লাগবে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি এখনও এই সিনেমাটি থিয়েটারে গিয়ে দেখে না থাকেন, তাহলে একদমই চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য রাজা সাহেব মুভিটির পুরো গল্প খুব ডিটেলভাবে এক্সপ্লেন করতে যাচ্ছি, যাতে আপনারা ঘরে বসেই পুরো সিনেমার কাহিনী জেনে নিয়ে উপভোগ করতে পারেন। ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে গুড, ভেরি গুড অথবা শুধু রাজা সাহেব লিখে জানাবেন। ভিডিওটি যদি আরও বেশি ভালো লাগে, তাহলে শেয়ার করতেও ভুলবেন না। আর আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সেট করে নেবেন, যাতে আমাদের সব নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। এবার আর কোনো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই দুর্দান্ত ভিডিওটি। বন্ধুরা, রাজা সাহেব মুভিটির গল্প শুরু হয় একটি ঘন জঙ্গল দিয়ে, যার পাশ দিয়ে একটি হাইওয়ে চলে গেছে। সেই হাইওয়ের উপর দিয়ে আমরা দেখি একজন মানুষ একটি গাড়ি চালিয়ে যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সেই মানুষটি আসলে একটি হাসপাতালের ওয়ার্ড বয়। শুধু তাই নয়, সে এমন একজন ওয়ার্ড বয় যে মূলত মর্গে কাজ করে, অর্থাৎ মৃতদেহ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াই তার কাজ। এই সময় সে হাসপাতালের একটি ভ্যান নিয়ে কোথাও যাচ্ছিল। এরপর আমরা জানতে পারি যে কিছুক্ষণ আগেই সে একজন মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করে ফিরছিল, আর সেই মৃত ব্যক্তির অস্থি তার সঙ্গেই ছিল, যেগুলো নিয়ে সে কোথাও যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই রাস্তার মাঝে সে একটি ধাবার সামনে গাড়ি থামায়, কারণ সে সেখানে খাবার খেতে চায়। ধাবায় ঢুকে সে একজন লোকের সঙ্গে কথা বলতে বলতে জানায় যে তার কাছে একটি 500 টাকার নোট আছে। নোটটি দেখিয়ে সে বলে যে লোকটির শেষকৃত্য সে করে এসেছে, এই 500 টাকার নোটটি সে সেই মৃত লোকটির পকেট থেকেই পেয়েছিল। যেহেতু লোকটি মারা গেছে, তাই সে সেই টাকা নিজের কাছেই রেখে দিয়েছে। ঠিক এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই আমরা দেখি যে সেখানে হঠাৎ করে একটা ভয়ঙ্কর জোরে বাতাস বইতে শুরু করে, আর সেই 500 টাকার নোটটি বাতাসে উড়তে উড়তে দূরে চলে যেতে থাকে। ওয়ার্ড বয়টি নোটটি উড়তে দেখে সেটির পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু নোটটি উড়তে উড়তে তাকে নিয়ে যায় গভীর জঙ্গলের ভেতরে। জঙ্গলের ভেতরে ঢোকার পর সে অনুভব করতে থাকে যেন তার চারপাশে অনেক মানুষ রয়েছে, যদিও কাউকে দেখা যাচ্ছে না। সেই সঙ্গে তার সঙ্গে একের পর এক ভয়ঙ্কর ও অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যা দেখে সে বুঝতে পারে যে এই জঙ্গলে নিশ্চয়ই কোনো ভূত বা অতৃপ্ত আত্মা বাস করে। তবুও সেই ওয়ার্ড বয়টি ভীষণ লোভী প্রকৃতির মানুষ হওয়ায় সে পিছু হটে না। 500 টাকার নোটের পেছনে দৌড়াতে দৌড়াতে সে এসে পৌঁছায় একটি বিশাল, পুরনো এবং সম্পূর্ণ নির্জন বাংলোর সামনে, যা জঙ্গলের একেবারে মাঝখানে অবস্থিত। চারপাশের পরিবেশ দেখে স্পষ্ট বোঝা যায় জায়গাটি একেবারেই অশুভ, কিন্তু তবুও টাকার লোভে পড়ে সে সেই বাংলোর ভেতরে ঢুকে যায়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই যে এই বাংলোটি আসলে কোনো সাধারণ বাড়ি নয়, বরং এটি একটি ভয়ঙ্কর ভুতুড়ে বাংলো। এর পাশাপাশি সেই ভুতুরে বাংলোর ভেতরে আমরা দেখি অসংখ্য হিপনোসিস সংক্রান্ত জিনিসপত্র সাজানো রয়েছে, এবং চারপাশে দেওয়ালে আঁকা রয়েছে নানা রকম ভয়ঙ্কর ও অদ্ভুত আকৃতি। এসব কিছু দেখতে দেখতেই সেই ওয়ার্ড বয় ধীরে ধীরে হিপনোটাইজড হয়ে পড়ে। ঠিক কিছুক্ষণ পরেই হঠাৎ করে সে শুনতে পায় একটি গম্ভীর ও রহস্যময় কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরটি আর কারও নয়, বরং সঞ্জয় দত্তের কণ্ঠ। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এই মুভির ভিতরে সঞ্জয় দত্ত একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, এবং তিনি এখানে একটি ভূতের চরিত্রে অভিনয় করছেন। যেই মুহূর্তে সঞ্জয় দত্তের কণ্ঠস্বর শোনা যায়, সেই মুহূর্তেই ওয়ার্ড বয় ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু সেই কণ্ঠস্বর তাকে জানায় যে এই বাংলোটি আসলে তারই সম্পত্তি। শুধু তাই নয়, কিছুক্ষণ আগেই যে মৃত ব্যক্তির শেষকৃত্য সে করেছে, সেই মৃত ব্যক্তি আর কেউ নয়, সঞ্জয় দত্ত নিজেই। সেই কারণেই ওয়ার্ড বয়ের হাতে থাকা 500 টাকার নোটটিও আসলে সঞ্জয় দত্তেরই টাকা। বন্ধুরা, এই মুভির ভিতরে সঞ্জয় দত্তের নাম হচ্ছে কানক রাজু। এখানে কানক রাজু ওয়ার্ড বয়কে জানায় যে সে তার কোনো জিনিসই কারো কাছে রেখে যায় না। তার সমস্ত ধন সম্পত্তি জীবিত অবস্থায় যেমন তার ছিল, মৃত্যুর পরেও ঠিক তেমনই তারই থাকবে। এই কথা বলার পর কানক রাজু ওয়ার্ড বয়কে বলে যে তার মৃতদেহ থেকে যে যে জিনিস সে নিয়েছিল সেগুলো সব তাকে ফেরত দিতে হবে। এই কথা শুনে ওয়ার্ড বয় ভয়ে একেবারে অস্থির হয়ে পড়ে। সে সঙ্গে সঙ্গে 500 টাকার নোটের পাশাপাশি সব চেন, আংটি এবং অলংকার খুলে রেখে দেয়, যেগুলো সে কানক রাজুর দেহ থেকে নিয়েছিল। কিন্তু ঠিক এর পরেই হঠাৎ করে সেই ওয়ার্ড বয়ের ওপর একটি ভয়ঙ্কর আক্রমণ হয়।
সেই আক্রমণের সাথে এই দৃশ্যটি হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় এবং আমরা সরাসরি পৌঁছে যাই পরের দৃশ্যে আমাদের সামনে প্রথমবারের মতো পর্দায় হাজির হন এই সিনেমার প্রধান অভিনেতা রেবেল স্টার প্রভাস। বন্ধুরা, প্রভাস ভারতের অন্যতম বড় সুপারস্টার, আর সেই কারণেই এই সিনেমায় তার এন্ট্রিটাও দেখানো হয়েছে একেবারে গ্র্যান্ড স্টাইলে। তার এন্ট্রির সময় আমরা দেখতে পাই কিছু গুন্ডা একটি মেয়েকে উত্ত্যক্ত করছে। ঠিক তখনই প্রভাস সেখানে এসে সেই গুন্ডাদের একের পর এক মারধর করে। এরপরেই প্রভাসের এন্ট্রিকে আরও জমিয়ে তুলতে একটি এন্ট্রি সং দেখানো হয়। গান শেষ হওয়ার পর আমরা ধীরে ধীরে প্রভাসের চরিত্র সম্পর্কে জানতে পারি। আমরা দেখি প্রভাস তার দাদির সঙ্গে একটি গ্রামে বসবাস করে। তার পরিবার বলতে গেলে দুনিয়ায় আর কেউ নেই, শুধু তার দাদিই তার একমাত্র আপনজন। প্রভাসের বাবা মা অনেক আগেই মারা গেছেন, আর তার দাদার কথা বলতে গেলে তিনি বহু বছর আগেই নিখোঁজ হয়ে গেছেন। কিন্তু এখানেই গল্পে আসে এক বিশাল চমক। আমরা জানতে পারি যে প্রভাসের সেই নিখোঁজ দাদা আর কেউ নন, তিনি হলেন কানাক রাজু অর্থাৎ সঞ্জয় দত্ত। এর পাশাপাশি আমরা আরও জানতে পারি যে প্রভাসের সেই দাদি ভুলে যাওয়ার রোগে ভুগছেন। শুধু ভুলে যাওয়াই নয়, মানসিক দিক থেকেও তিনি অনেকটা দুর্বল। তিনি প্রায় সব সময় শুধু তার স্বামী অর্থাৎ কানাক রাজুকেই মনে করেন। কানাক রাজু তার বিয়ের কিছুদিন পরেই তার স্ত্রীকে ছেড়ে বহু দূরে চলে গিয়েছিলেন, আর সেই দিন থেকেই প্রভাসের দাদি বছরের পর বছর ধরে তার স্বামীর অপেক্ষা করে আসছেন। এই সিনেমায় প্রভাসের চরিত্রের নাম হচ্ছে রাজা সাহেব, আর সবাই তাকে আদর করে রাজু বলে ডাকে। তাই আমরাও গল্পের বাকি অংশে প্রভাসকে রাজু নামেই ডাকব। রাজু তার জীবনে বেশ সুখী মানুষ। সে যেমন নিজের জীবন উপভোগ করে, তেমনি সে তার দাদির খুব ভালোভাবে যত্ন নেয়। শুধু তাই নয়, রাজুর একটি গার্লফ্রেন্ডও আছে, যার নাম অনিতা। অনিতাও রাজুকে ভীষণ ভালোবাসে। এই সব কিছুর মাঝেই একদিন রাজুর এক বন্ধু তার বাড়িতে আসে। সে রাজু এবং তার দাদিকে জানায় যে তার হায়দ্রাবাদে একটি মেয়ে পছন্দ হয়েছে এবং খুব শিগগিরই সে সেই মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে। এই কথা বলার পর সে রাজুকে সেই মেয়ের একটি ছবি দেখায়। ছবিটি দেখে রাজু খুব খুশি হয়, কিন্তু রাজু একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করে যে ছবিটি তোলা হয়েছিল একটি বাস স্ট্যান্ডের কাছে। ছবিটি ভালো করে দেখতেই রাজুর চোখে পড়ে সেখানে আরেকটি পরিচিত মুখ। সেই ছবির পেছনের দিকে সে দেখতে পায় তার দাদার একটি ঝলক। সঙ্গে সঙ্গে রাজু সেই ছবিটি তার দাদিকে দেখায়। দাদি ছবিতে নিজের স্বামী কানাক রাজুকে দেখার সঙ্গে সঙ্গেই ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। এত বছর ধরে যে মানুষটির জন্য তিনি অপেক্ষা করছিলেন, আজ হঠাৎ করেই তার খোঁজ পেয়ে যান। তিনি বুঝতে পারেন যে তার স্বামী এই মুহূর্তে হায়দ্রাবাদে রয়েছেন, আর এই ভাবনাতেই তিনি ভীষণ খুশি ও উত্তেজিত হয়ে পড়েন। এই দৃশ্য দেখে রাজু তার দাদিকে কথা দেয় যে সে নিজেই হায়দ্রাবাদে যাবে এবং যে কোনো মূল্যে তার দাদাকে খুঁজে বের করে দাদির কাছে ফিরিয়ে আনবে। কিন্তু রাজুও জানে যে হায়দ্রাবাদের মতো বড় শহরে একজন মানুষকে একা একা খুঁজে বের করা মোটেও সহজ কাজ নয়। এই ধরনের পরিস্থিতিতে পুলিশের সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই কথাটা মাথায় রেখেই রাজু তার হায়দ্রাবাদে থাকা এক মামাকে ফোন করে। রাজুর সেই মামা পুলিশে একজন কনস্টেবল হিসেবে কাজ করেন। রাজু তাকে জানায় যে সে হায়দ্রাবাদে তার দাদাকে দেখেছে এবং এখন তাকে খুঁজে বের করার জন্য তার সাহায্য দরকার। এই কারণেই রাজু চায় যে পুলিশ তার দাদাকে খুঁজে বের করার ব্যাপারে তাকে সাহায্য করুক। রাজুর কথা শুনে তার মামা তাকে জানায় যে তার দাদাকে খুঁজে বের করার ক্ষেত্রে এখানকার পুলিশ, বিশেষ করে তার থানার ইন্সপেক্টর এই কাজে সাহায্য করতে পারে। কিন্তু সেই ইন্সপেক্টর মোটেও ভালো মানুষ নয়। যদি সে রাজুর দাদাকে খুঁজে বের করার কাজ নেয়, তাহলে তার বদলে সে 5 লাখ টাকা ঘুষ চাইবে। রাজুর মামা তাকে বোঝায় যে যদি সে সত্যিই তার দাদাকে খুঁজে পেতে চায়, তাহলে তাকে যে কোনোভাবে 5 লাখ টাকার ব্যবস্থা করে হায়দ্রাবাদে আসতে হবে এবং সেই টাকা সরাসরি ইন্সপেক্টরের হাতে তুলে দিতে হবে। তাহলেই ইন্সপেক্টর দাদাকে খুঁজে বের করার চেষ্টা করবে। কিন্তু সমস্যা হলো রাজুর কাছে এত টাকা ছিল না। তাই সে তার গার্লফ্রেন্ড অনিতার সঙ্গে দেখা করে এবং তার কাছ থেকেই 5 লাখ টাকা ধার নেয়। টাকা জোগাড় করার পর রাজু তার দাদিকে প্রতিশ্রুতি দেয় যে সে খুব শিগগিরই দাদাকে খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে আনবে। এই কথা বলেই রাজু সরাসরি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। বন্ধুরা, আগেই বলেছি যে এই সিনেমাটি শুধু হরার নয়, এর সঙ্গে প্রচুর কমেডি এলিমেন্টও রয়েছে। সেই কারণেই সিনেমার অনেক দৃশ্যে এমন ঘটনা দেখানো হয়েছে যা দেখে আপনারা হাসতে বাধ্য হবেন। ঠিক তেমনই একটি দৃশ্যে আমরা দেখি রাজু যখন 5 লাখ টাকা নিয়ে হায়দ্রাবাদে পৌঁছায়, তখন পথে সে কয়েকজন নানকে দেখতে পায়। সেই নানদের মধ্যেই একজন হলো নিধি আগারওয়াল। এই সিনেমায় তার চরিত্রের নাম বেসি। রাজু যেই মুহূর্তে বেসিকে দেখে, সেই মুহূর্তেই সে যেন তার উপর একেবারে লট্টু হয়ে যায়। বেসির পেছনে পেছনে যেতে যেতে রাজু সরাসরি একটি চার্চে ঢুকে পড়ে। মনে হয় যেন রাজু প্রথম দেখাতেই বেসিকে ভালোবেসে ফেলেছে। চার্চের ভেতরে সে শুধু বেসির দিকেই তাকিয়ে থাকে। কিন্তু ঠিক সেই চার্চের মধ্যেই রাজু একটি
ছোট মেয়েকে দেখতে পায় যে আসলে হার্টের সমস্যায় ভুগছে। সেই মেয়েটির চিকিৎসার জন্য চার্চ কর্তৃপক্ষ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছিল যাতে তার হার্টের অপারেশন করানো যায়। এই কথাটা যখন রাজু জানতে পারে তখন সে কোনো কিছু না ভেবেই চার্চের ৩ লাখ টাকা ডোনেট করে দেয়। অবাক করার বিষয় হলো এই ৩ লাখ টাকা সে সেই ৫ লাখ টাকার মধ্যে থেকেই দেয় যেগুলো সে ইন্সপেক্টরকে দেওয়ার জন্য তার গার্লফ্রেন্ড অনিতার কাছ থেকে ধার নিয়েছিল। ডোনেশনের সময় চার্চ কর্তৃপক্ষ রাজুর একটি ছবি তুলে রাখে যাতে ভবিষ্যতে তারা জানতে পারে যে এই বিপুল অঙ্কের টাকা কে দান করেছিল। টাকা দান করার পর রাজু চুপচাপ সেখান থেকে চলে যায়। পরে যখন বেসি জানতে পারে যে চার্চের ৩ লাখ টাকা ডোনেট করা লোকটি আর কেউ নয় বরং সেই যুবক যার ছবি সেখানে রাখা আছে, তখন সেই ছবিটি দেখে রাজুকে ভীষণ পছন্দ করে ফেলে। বেসির চোখে রাজু তখন একেবারে ফরিস্টার মতো একজন মানুষ। আর এই ভাবনাতেই সে ধীরে ধীরে রাজুর প্রেমে পড়ে যায়। বন্ধুরা, আমি জানি এই ধরনের দৃশ্য দেখে অনেকেরই হাসি পাবে, যেমন হঠাৎ করে রাজুর বেসির প্রেমে পড়ে যাওয়া কিংবা শুধুমাত্র একটি ছবি দেখে বেসিরও রাজুকে ভালো লেগে যাওয়া। কিন্তু এর একটাই সোজা উত্তর আছে। এই সিনেমাটি একটি কমেডি মুভি, আর যেখানে কমেডি থাকে সেখানে লজিকের ব্যবহার খুব বেশি করা হয় না। এবার আবার গল্পে ফিরে আসি। ৫ লাখ টাকার মধ্যে ৩ লাখ ডোনেট করার পর রাজুর কাছে অবশিষ্ট থাকে মাত্র ২ লাখ টাকা। এই ২ লাখ টাকা নিয়েই রাজু সরাসরি তার মামার অর্থাৎ পুলিশ স্টেশনে যায়। তার মামা, যিনি একজন কনস্টেবল, রাজুকে নিয়ে সরাসরি সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে দেখা করায়। সেখানে মামা রাজুকে বলে যে সে যেন নিজের দাদার পুরো গল্প ইন্সপেক্টরকে খুলে বলে। এরপর রাজু পুলিশ ইন্সপেক্টরকে তার দাদার পুরো ইতিহাস বলা শুরু করে। সে জানায় যে এই গল্পের শুরু ১৯৭০-এর দশকে। সেই সময় একটি রাজ্য ছিল যার নাম ছিল দেবনাগর সাম্রাজ্য। রাজুর দাদি ছিলেন সেই দেবনাগর সাম্রাজ্যের রানী। সেই সময় রাজুর দাদার সঙ্গে তার দাদির প্রেম হয় এবং পরে তারা দুজনেই বিয়ে করেন। বিয়ের পর রাজুর দাদা কনক রাজু দেবনাগর সাম্রাজ্যেই রানীর সঙ্গে বসবাস করতে থাকেন। কিন্তু সেই সাম্রাজ্যের মধ্যেই আরেকজন লোক ছিল যার নাম ছিল গঙ্গা রাজু। বাইরে থেকে দেখতে সে খুবই বিশ্বস্ত মানুষ ছিল, কিন্তু একদিন সে রাজপ্রাসাদের ভাণ্ডার থেকে সোনা, রূপো ও হিরে জহরত ভর্তি একটি সিন্দুক চুরি করে পালিয়ে যায়। এই খবর পাওয়া মাত্রই রাজুর দাদা কনক রাজু সেই চোরকে ধরার জন্য তার পেছনে রওনা দেন। যাওয়ার আগে তিনি একটি চিঠি লিখে যান, যেখানে লেখা ছিল যে যতক্ষণ না তিনি গঙ্গা রাজুকে ধরে সেই চুরি হওয়া সিন্দুক ফিরিয়ে আনতে পারবেন ততক্ষণ তিনি আর দেবনাগরে ফিরে আসবেন না। কিন্তু সেই দিনের পর থেকে রাজুর দাদা আর কখনো ফিরে আসেননি। রাজুর দাদি বছরের পর বছর ধরে তার স্বামীর অপেক্ষা করেই জীবন কাটিয়ে দেন। তবে কিছুদিন আগে রাজু একটি ছবিতে তার দাদাকে হায়দ্রাবাদে দেখতে পায়। সেই কারণেই এখন সে চায় যে পুলিশ ইন্সপেক্টর যেন তার দাদাকে খুঁজে বের করতে তাকে সাহায্য করে। রাজুর পুরো গল্প শোনার পর পুলিশ ইন্সপেক্টর অবশেষে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে রাজুকে জিজ্ঞেস করে রাজু যে ব্যাগটি সঙ্গে এনেছে তার ভেতরে কি পুরো ৫ লাখ টাকা রয়েছে কিনা। রাজু তখন মাথা নেড়ে হ্যাঁ বলে, যদিও আমরা সবাই জানি সেই ব্যাগের ভেতরে আসলে ৫ লাখ নয়, মাত্র ২ লাখ টাকা রয়েছে। এর কিছুদিন পরই রাজু জানতে পারে একটি চমকপ্রদ খবর। সে শুনতে পায় যে চার্চে যে মেয়েটির প্রেমে সে পড়েছিল অর্থাৎ বেসি, সেই বেসিই নাকি তার দাদার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছে। এই কথা শুনে রাজু অবাক হয়ে যায়। সত্যিটা জানার জন্য রাজু সঙ্গে সঙ্গে বেসির সঙ্গে দেখা করে, আর সেখানেই সে ধীরে ধীরে জানতে পারে আসলে পুরো ঘটনাটি কিভাবে ঘটেছিল। রাজু ধীরে ধীরে জানতে পারে যে সে যখন চার্চের ভেতরে ৩ লাখ টাকা ডোনেট করেছিল তখন সেই পুরো টাকা একসাথেই বেসি নিয়ে সরাসরি হাসপাতালে গিয়েছিল। তার উদ্দেশ্য ছিল সেই ছোট্ট হৃদরোগে আক্রান্ত মেয়েটির হার্ট অপারেশনের জন্য টাকা জমা দেওয়া। কিন্তু হাসপাতালে যাওয়ার পর বেসির জীবনে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। সেখানে তার দেখা হয় রাজুর দাদার সঙ্গে। রাজুর দাদা সেখানে বেসিকে হিপনোটাইজ করে ফেলে এবং চোখের পলক ফেলতেই তার কাছ থেকে সব টাকা নিয়ে চলে যায়, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়েই একেবারে নিখুঁতভাবে চুরি করে ফেলে। বেসি তখন বুঝতেই পারেনি আসলে তার সঙ্গে কি হয়েছে। পরে যখন সে পুলিশ স্টেশনে রাজুর দাদার ছবি দেখে তখনই তার মাথায় পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তখনই সে বুঝতে পারে যে হাসপাতালে যে লোকটি তাকে হিপনোটাইজ করে টাকা চুরি করেছিল সেই লোকটি আর কেউ নয় বরং রাজুর দাদাই ছিল সেই চোর। এই সত্যিটা জানতে পেরে বেসি রাজুর দাদার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলে। এই কথা শুনে রাজু একেবারে ভেঙে পড়ে। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে তার দাদা চুরির মতো কাজ করতে পারে। কিন্তু সমস্যার এখানেই শেষ হয় না। ঠিক তখনই আরেকটি বড় বিপদ সামনে আসে। পুলিশ ইন্সপেক্টর জানতে পারে যে রাজু তাকে পুরো ৫ লাখ টাকা দেয়নি, বরং মাত্র ২ লাখ টাকা দিয়েছে। এই বিষয়টা জানার সঙ্গে সঙ্গেই ইন্সপেক্টর ক্ষেপে যায় এবং সে সঙ্গে সঙ্গে তার এক কনস্টেবলকে ফোন করে হুমকি দেয় যে যদি খুব দ্রুত বাকি ৩ লাখ টাকা ফেরত না আনা হয় তাহলে ফল ভয়ঙ্কর হবে। এই পরিস্থিতিতে রাজু আরও বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে এত অল্প সময়ের মধ্যে সে কোথা থেকে ৩ লাখ টাকার ব্যবস্থা করবে। এই সব টেনশনের মাঝেই হঠাৎ করে তার সামনে হাজির হয় এক রহস্যময়ী মেয়ে যার নাম ভৈরবী। ভৈরবী একটি বড় ব্যাগ নিয়ে রাজুর কাছে আসে
সেই ব্যাগের ভেতরে ছিল পুরো 1 কোটি টাকা। ভৈরবী রাজুকে জানায় যে এই টাকা তাকে পাঠিয়েছে তার নানাজি। ভৈরবী বলে যে সে জানে রাজু এই মুহূর্তে ভীষণ আর্থিক সমস্যার মধ্যে রয়েছে, তাই তাকে সাহায্য করতেই সে এখানে এসেছে। কিন্তু রাজু যখন জানতে চায় কেন তার নানাজি এত বড় অঙ্কের টাকা দিয়ে তাকে সাহায্য করছে, তখন ভৈরবী জানায় যে বহু বছর আগে রাজুর দাদা তার নানাজির জীবনে খুব বড় একটি উপকার করেছিলেন। সেই উপকারের ঋণ শোধ করতেই তার নানাজি এখন রাজুকে সাহায্য করতে চেয়েছেন। তবে ভৈরবী এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে। সে জানায় যে এই টাকা সে সরাসরি রাজুর হাতে দেবে না, তার নানাজির ইচ্ছা অনুযায়ী এই 1 কোটি টাকা রাজুর দাদার হাতেই তুলে দিতে হবে। এই কথা শুনে রাজুর মন খারাপ হয়ে যায়, কারণ তার মনে হয় এত কিছু হওয়ার পরেও সবাই তার দাদাকেই গুরুত্ব দিচ্ছে। ঠিক এই সময়েই আমরা দেখি সেই টাকার ব্যাগটি এক চোরের নজরে পড়ে যায়। চোরটি সুযোগ বুঝে ব্যাগটি নিয়ে দৌড় দেয়। রাজু সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটে যায়। কিছু দূর যাওয়ার পর রাজু বুঝতে পারে যে এই চোর একা নয়, বরং সে একটি পুরো চোরের দলের সদস্য। কিন্তু রাজু একটুও ভয় পায় না। সে একাই সেই পুরো চোরের দলকে মারধর করে এবং সাহসিকতার সঙ্গে টাকার ব্যাগটি উদ্ধার করে আবার ভৈরবীর হাতে ফিরিয়ে দেয়। রাজুর এই সাহসিকতা ও সততা দেখে ভৈরবী ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায়। এরপর রাজু বাড়ি ফিরে আসে এবং বেসির কথা ভাবতে থাকে। ঠিক তখনই তার এক বন্ধু তাকে জানায় যে বেসি আসলে একজন নান, আর সে কখনোই বিয়ে করবে না। এই কথা শুনে রাজু ভীষণ কষ্ট পায়। মন খারাপ করে সে মদ্যপান শুরু করে দেয়। এই অবস্থায় ভৈরবী রাজুর সঙ্গে দেখা করতে আসে। রাজু তখন পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় থাকে। নেশার ঘরে সে ভৈরবীকে বেশি ভেবে ফেলে এবং তার কাছেই নিজের ভালোবাসার কথা প্রকাশ করে দেয়। যদিও কিছুক্ষণ পর রাজু বুঝতে পারে যে সে আসলে ভৈরবীর সঙ্গে কথা বলছে, তবুও সে মনে মনে ভাবে যে যেহেতু বেশি তার জীবনে আর নেই, তাই ভৈরবীকেই সে নিজের সঙ্গী করে নেবে। এই ভাবনার পর থেকেই রাজু আর ভৈরবী ধীরে ধীরে একটি কাপালে পরিণত হয়। কিন্তু ঠিক তখনই গল্পে আসে এক বিশাল টুইস্ট। আমরা জানতে পারি যে ভৈরবীর নানাজি আর কেউ নন, তিনি হলেন গঙ্গারাজু। সেই গঙ্গারাজু যিনি বহু বছর আগে দেবনগর সাম্রাজ্যে রাজুর দাদা দাদির সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ ছিলেন এবং যিনি রাজপ্রাসাদের খাজানার সিন্দুক চুরি করে পালিয়ে গিয়েছিলেন। এই সব কিছুর পরেও রাজু তার দাদার খোঁজ বন্ধ করে না। কিন্তু ঠিক সেই সময়ই তার গ্রাম থেকে একটি ফোন আসে। ফোনটি করে তার গার্লফ্রেন্ড অনিতা। অনিতা রাজুকে জানায় যে তার দাদি নাকি একাই হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অনিতা আরও বলে যে দাদি স্বপ্নে তার দাদাকে দেখেছে। সেই স্বপ্নে দাদা তাকে জানিয়েছেন যে তার শরীর খুব খারাপ এবং তার জীবন বিপদের মধ্যে রয়েছে। এই কথা শুনে দাদি শেষবারের মতো তার স্বামীর সঙ্গে দেখা করার জন্য হায়দ্রাবাদে চলে এসেছে। এই খবর শুনে রাজু ভীষণ ভয় পেয়ে যায়। সে খুব ভালোভাবেই জানত যে তার দাদি ভুলে যাওয়ার রোগে ভুগছেন এবং মানসিকভাবেও তিনি খুব একটা স্থির নন। তাই রাজু আর দেরি না করে ভৈরবীকে সঙ্গে নিয়ে হায়দ্রাবাদে দাদিকে খুঁজতে বের হয়। কিছুক্ষণের মধ্যেই রাজু তার দাদিকে দেখতে পায়, কিন্তু সে দেখে যে কয়েকজন চোর তার দাদিকে ঘিরে ধরেছে এবং তার গায়ের সোনা রূপার গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। কারণ রাজুর দাদি একসময় দেবনগর সাম্রাজ্যের মহারানী ছিলেন, আর সেই কারণে আজও তার কাছে অনেক মূল্যবান গয়না রয়েছে। এই দৃশ্য দেখা মাত্রই রাজু ভৈরবীকে সঙ্গে নিয়ে সব গুন্ডাকে মারধর করে এবং দাদিকে নিরাপদে নিজের সঙ্গে নিয়ে যায়। এরপর রাজু যখন দাদিকে নিয়ে বাড়ির পথে রওনা দেয়, তখনই তার চোখে পড়ে ভৈরবীর নানাজি অর্থাৎ গঙ্গারাজু। সেই মুহূর্তেই রাজু সিদ্ধান্ত নেয় যে সে এই চোরকে আর ছেড়ে দেবে না। সে গঙ্গারাজুর পেছনে ধাওয়া করে এবং এক জায়গায় ধরে তাকে মারধর করতে শুরু করে। ঠিক তখনই ভৈরবী সেখানে এসে রাজুকে থামায় এবং জানায় যে এই লোকটি আসলে তার নানাজি। এরপর গঙ্গারাজু রাজুকে সব সত্যি কথা খুলে বলতে শুরু করে। সে জানায় যে রাজু এতদিন ধরে যা কিছু শুনে এসেছে তার বেশিরভাগই মিথ্যে। তারপর সে রাজুকে আসল সত্যিটা বলতে শুরু করে। গঙ্গারাজু জানায় যে এটা সত্যি যে রাজুর দাদি অর্থাৎ গঙ্গা দেবী একসময় দেবনগর সাম্রাজ্যের মহারানী ছিলেন এবং পুরো সাম্রাজ্যই তার অধীনে চলত। রানী গঙ্গা দেবীর হৃদয় ছিল অত্যন্ত বড়। তিনি নিজের সাম্রাজ্যের প্রতিটি মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। প্রতিদিন তিনি দরিদ্র ও ক্ষুধার্ত মানুষদের খাবার খাওয়াতেন এবং কারো দুঃখ কষ্ট দেখলে চুপ করে থাকতে পারতেন না। এমনই একদিন যখন তিনি প্রজাদের মধ্যে খাবার বিতরণ করছিলেন, তখন এক ভিখারি ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে আসার চেষ্টা করে। সেই ভিখারিটি আর কেউ নয়, সে ছিল কানক রাজু, যে কিনা পরবর্তীতে রাজুর দাদুর হিসেবে পরিচিত হয়। কানক রাজু হঠাৎ করেই রানী গঙ্গাদেবীর হাত ধরে ফেলে
এবং তার হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে খেতে শুরু করে। এই দৃশ্য দেখে রাজপ্রাসাদের সৈন্যরা ভীষণ রেগে যায় এবং সঙ্গে সঙ্গে কানকরাজুকে মারধর করে। কিন্তু রানী গঙ্গাদেবীর মন ছিল দয়ায় ভরা। তিনি সৈন্যদের থামিয়ে দেন এবং কানকরাজুকে ছেড়ে দিতে বলেন। শুধু তাই নয়, তিনি নিজে তাকে খাবার খাইয়ে সেখান থেকে বিদায় দেন। কিন্তু এই ঘটনাটি কানকরাজুর মনে গভীর আঘাত করে। ভিখারি হওয়া সত্ত্বেও তার ভেতরে ছিল প্রবল অহংকার আর সীমাহীন লোভ। সৈন্যদের হাতে অপমানিত হওয়ার পর তার মনে রানীর প্রতি প্রচণ্ড ঘৃণা জন্মায়। সেই দিনই সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে এই রানীকেই বিয়ে করবে, তার গর্ব ভেঙে দেবে এবং রাজ্যের সমস্ত ধনসম্পদ লুট করে নিজে ভোগ করবে। কিন্তু কানকরাজু ভালো করেই জানত যে কোনো সাম্রাজ্যের রানী কখনো একজন ভিখারিকে বিয়ে করবে না। তাই সে শহরের বাইরে এক ভয়ঙ্কর অঘরী বাবার কাছে যায়, যার কাছে ছিল নানা রকম অলৌকিক শক্তি ও সিদ্ধি। কানকরাজু অঘরী বাবার কাছে অনুরোধ করে তাকে কালো জাদু শেখানোর জন্য এবং এমন বিদ্যা দেওয়ার জন্য যার মাধ্যমে সে কাউকে বশ করতে পারে। অঘরী বাবা বিদ্যা দেওয়ার আগে কানকরাজুর কাছে একটি ভয়াবহ বলিদান চায়, তার শরীরের একটি অঙ্গ। কোনো দ্বিধা না করে কানকরাজু নিজের একটি হাত কেটে অঘরী বাবার সামনে তুলে দেয়। এতে অঘরী বাবা অত্যন্ত সন্তুষ্ট হয় এবং তাকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করে। নিজের শক্তি ব্যবহার করে সে প্রথমে কানকরাজুর কাটা হাত আবার ঠিক করে দেয় এবং তারপর তাকে সমস্ত কালো বিদ্যার শিক্ষা দিতে শুরু করে। এরপর অঘরী বাবা কানকরাজুকে কঠোর তপস্যার জন্য একটি কুয়োর মধ্যে পাঠায়। সে কুয়ো কোনো সাধারণ কুয়ো ছিল না, বরং পৃথিবী ও পাতাললোকের মধ্যবর্তী এক ভয়ঙ্কর স্থান, যেখানে রক্তপিপাসু পিশাচদের বাস। সব কিছু জানার পরও কানকরাজু তার অহংকার ও লোভের কারণে ভয় না পেয়ে সেই তপস্যা সম্পন্ন করে। পিশাচরা তার কাছে পৌঁছানোর আগেই সে বিদ্যাগুলো আয়ত্ত করে ফেলে এবং অসাধারণ শক্তির অধিকারী হয়ে ওঠে। এই শক্তি পাওয়ার পর কানকরাজু একটি ফলের মধ্যে বশীকরণ বিদ্যা প্রয়োগ করে এবং সরাসরি রাজপ্রাসাদে গিয়ে সেই ফল রানী গঙ্গাদেবীকে খাইয়ে দেয়। ফল খাওয়ার সঙ্গে সঙ্গেই রানী গঙ্গাদেবী যেন অন্ধের মতো কানকরাজুর প্রেমে পড়ে যান এবং পাগলের মতো তাকে ভালোবাসতে শুরু করেন। এই সুযোগে কানকরাজু রানী গঙ্গাদেবীকে বিয়ে করে এবং রাজ্যের রাজা হয়ে বসে। রাজা হওয়ার পরও কানকরাজুর লোভ থামে না। সে ধীরে ধীরে রাজ্যের কোষাগার খালি করতে থাকে এবং বিপুল পরিমাণ ধনসম্পদ জমা করে। একসময় সুযোগ বুঝে সে রাজ্যের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি গঙ্গারাজুর উপর চুরির মিথ্যা অভিযোগ চাপিয়ে দেয়। গঙ্গারাজু ছিল ভৈরবীর নানাজি। তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে কানকরাজু নিজে ধনভাণ্ডারের সিন্দুক নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং অন্যত্র গিয়ে বিলাসী জীবন শুরু করে। এদিকে রাজ্যে থাকা গঙ্গাদেবী মনে করতেন তার স্বামী কানকরাজু গঙ্গারাজুর পেছনে গিয়েছে এবং সে ফিরে আসবে। তিনি প্রতিদিন তার অপেক্ষা করতে থাকেন। এই অপেক্ষা এবং বশীকরণ বিদ্যার প্রভাবে ধীরে ধীরে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। একসময় তার এই মানসিক অবস্থার কারণে তাকেই তার নিজের সাম্রাজ্য থেকে বের করে দেওয়া হয় এবং তিনি পথে পথে ঘুরে বেড়াতে বাধ্য হন। পরবর্তীতে গঙ্গাদেবীর একটি পুত্র সন্তান জন্মায়, যে ছিল তার ও কানকরাজুর সন্তান। ছেলেকে বড় করে তিনি তার বিয়ে দেন এবং এরপর তার একটি নাতিও হয়। কিন্তু এক ভয়াবহ দুর্ঘটনায় গঙ্গাদেবীর ছেলে ও পুত্রবধূ মারা যায়। এরপর থেকে গঙ্গাদেবী তার নাতি রাজুর সঙ্গেই বসবাস করতে শুরু করেন। এইভাবেই সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা ঘটে যায়, যার পরিণতি আমরা আগেই জেনেছি। নিজের দাদার এই ভয়ঙ্কর অতীত ও নিষ্ঠুর সত্য জানতে পেরে রাজুর চোখ খুলে যায়। সে অবশেষে বুঝতে পারে এতদিন ধরে লুকিয়ে থাকা প্রকৃত সত্য আসলে কী ছিল। এরপর গঙ্গারাজু রাজুকে আরও জানায় যে সে নিজেও অনেক দিন ধরেই কানকরাজুর পেছনে লেগে আছে। সে বহু বছর ধরে তাকে খুঁজে বেড়াচ্ছে, শুধু একটাই উদ্দেশ্য নিয়ে, কানকরাজুকে ধরে তার সব অপরাধের হিসাব নেওয়া। খোঁজ করতে করতেই গঙ্গারাজু জানতে পারে যে কানকরাজু নরসাপুরের গভীর জঙ্গলে লুকিয়ে আছে। সেই জঙ্গলটি ছিল ভয়ঙ্কর রকম বড় এবং জনমানব শূন্য। তাই অনেক খোঁজাখুঁজির পরেও সে সরাসরি কানকরাজুকে খুঁজে পায়নি। তবে তার মনে ছিল দৃঢ় বিশ্বাস যে কানকরাজু কোনো না কোনোভাবে ওই জঙ্গলের মধ্যেই লুকিয়ে আছে। এই কথা শোনা মাত্রই রাজু সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এবার সে নিজেই নরসাপুরের জঙ্গলে যাবে তার দাদুকে খুঁজতে। সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই রাজু প্রস্তুতি নিতে শুরু করে। সে ভৈরবীকে সঙ্গে নেয়, তার কনস্টেবল মামাকে ডাকে এবং তার এক ঘনিষ্ঠ বন্ধুকেও সঙ্গে নিয়ে সরাসরি নরসাপুরের জঙ্গলের দিকে রওনা দেয়। গভীর জঙ্গলের ভেতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর হঠাৎ করেই রাজুর চোখে পড়ে একটি বিশাল কোঠি। এই কোঠিটি আর কিছুই নয়, এটাই সেই কোঠি যা সিনেমার শুরুতেই দেখানো হয়েছিল,
অর্থাৎ এটাই কানুক রাজুর কোঠি, সেই ভয়ঙ্কর ভুতুরে বাড়ি। কোঠিটি দেখার পর রাজু আর এক মুহূর্ত দেরি করে না। সে তার সঙ্গীদের নিয়ে সোজা সেই বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই তারা একের পর এক অদ্ভুত ঘটনা দেখতে পায়, ঠিক যেমনটা সিনেমার শুরুতে হাসপাতালের ওয়ার্ড বয় দেখেছিল। কোঠির ভেতরে তারা বিপুল পরিমাণ ধন সম্পদ, সোনারূপার গয়না আর মূল্যবান জিনিসপত্র দেখতে পায়। ঠিক সেই সময়েই তাদের সঙ্গে দেখা হয়ে যায় সেই হাসপাতালের ওয়ার্ড বয়ের। তাকে দেখে রাজু অবাক হয়ে যায় এবং জানতে চায় সে আসলে কে। তখন ওয়ার্ড বয় রাজুকে সব সত্যি কথা খুলে বলে। সে জানায় একদিন ভুল করে এখানে ঢুকে পড়ার পর এই ভুতুরে বাড়ি তাকে বন্দি করে রেখেছে। সে আরও বলে যে এই বাড়িতে যে আত্মা থাকে, এই সমস্ত ধন সম্পদ তারই, এবং সে এখান থেকে কাউকেই 1 টাকাও নিয়ে যেতে দেবে না। এরই মধ্যে রাজুর চোখে পড়ে তার দাদুর একটি ছবি। ছবিটি দেখেই রাজু নিশ্চিত হয়ে যায় যে এটাই তার দাদুর বাড়ি। ঠিক তখনই হঠাৎ করে চারদিক থেকে কানুক রাজুর কণ্ঠস্বর ভেসে আসতে শুরু করে। সেই কণ্ঠস্বর রাজুকে জানায় যে তার নাম কানুক রাজু এবং এই পুরো কোঠি ও সমস্ত সম্পত্তির একমাত্র মালিক সেই। জীবিত অবস্থায় সে এই সব ভোগ করেছে এবং মৃত্যুর পরেও সে এগুলো ভোগ করেই যাবে। সে স্পষ্ট করে বলে দেয় যে সে কাউকেই 1 টাকাও দেবে না, এমনকি নিজের কোনো উত্তরাধিকারীকেও নয়। এই কথা শুনে রাজু আর চুপ থাকতে পারে না। সে কানুক রাজুকে বলে যে সে এখানে তার অর্থহীন কথাবার্তা শোনার জন্য আসেনি, সে এসেছে সত্যতা জানাতে। এই সমস্ত সম্পত্তি আসলে তার দাদির, আর কানুক রাজু প্রতারণা করে সবকিছু ছিনিয়ে নিয়েছিল, তাই সে তার দাদির ন্যায্য অধিকার ফিরিয়ে নিতে এসেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ধুলো আর মাটি দিয়ে তৈরি কানুক রাজুর এক ভয়ঙ্কর আত্মা সেখানে উপস্থিত হয়। সেই আত্মা রাজুকে হুমকি দিয়ে বলে যে রাজু নিজে থেকে এখানে আসেনি, বরং কানুক রাজুই তাকে এখানে আসতে দিয়েছে। এরপর কানুক রাজু জানায় যে তার দাদুর ছবি দেখা, তাকে খুঁজতে হায়দ্রাবাদে আসা, এই সব কিছুই কোনো কাকতালীয় ঘটনা নয়, সব কিছুই সে নিজে পরিকল্পনা করে ঘটিয়েছে। কানুক রাজু আরও বলে যে তার মৃত্যুর 3 দিনের মধ্যেই সে রাজুকে এখানে নিয়ে আসার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিল। শুধু তাই নয়, সে রাজুর দাদির মনেও এই ভাব ঢুকিয়ে দিয়েছিল যে তার স্বামী অর্থাৎ কানুক রাজু খুব শিগগিরই মারা যাবে। সেই কারণেই রাজুর দাদি হায়দ্রাবাদে চলে আসে। এই সব বলার পর কানুক রাজু এবার আসল প্রশ্নের দিকে আসে। সে রাজুকে জানাতে শুরু করে যে সে এত কিছু করছে কেন রাজুকে এখানে ডেকে এনেছে এবং এর পেছনে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্য কী। কানুক রাজু জানায় যে গঙ্গা দেবীর সমস্ত সম্পত্তি দখল করে এই কোঠিতে এসে সেসব ভোগ করতে করতে ধীরে ধীরে তার বয়স বাড়তে থাকে। যদিও তার কাছে ছিল নানা মায়াবী শক্তি, তবুও সে অমর ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে মৃত্যুর ভয়ে তাকে গ্রাস করতে শুরু করে। মৃত্যুর আগে কিভাবে সে তার ধন সম্পদ আরও দীর্ঘ সময় ধরে ভোগ করতে পারে, সেই পথ খুঁজতেই সে আবার তার অঘরী গুরুকে স্মরণ করে। অঘরী বাবা তাকে জানায় যে অমর হওয়ার একটাই উপায় আছে। সেই উপায় অনুযায়ী কানুক রাজুকে প্রথমে নিজের দেহ ত্যাগ করতে হবে এবং তারপর আসন্ন 3য় অমাবস্যার রাতে নিজের স্ত্রী গঙ্গা দেবীকে বলি দিতে হবে। যদি সে এই ভয়ঙ্কর কর্ম সম্পন্ন করতে পারে, তাহলে কানুক রাজুর পুনর্জন্ম হবে। পুনর্জন্মের পর 6 বছর বয়সে পৌঁছলে তার আগের জীবনের সমস্ত স্মৃতি ফিরে আসবে এবং তারপর সে আজীবনের জন্য অমর হয়ে যাবে। তখন সে যতদিন ইচ্ছে ততদিন তার ধন সম্পদ ভোগ করতে পারবে। এই কারণেই কানুক রাজু তার পরিকল্পনা সফল করার জন্য রাজুর দাদি গঙ্গা দেবীকে হায়দ্রাবাদে নিয়ে আসে। তার উদ্দেশ্য ছিল আসন্ন 3য় অমাবস্যার রাতে গঙ্গা দেবীকে বলি দিয়ে পুনর্জন্ম লাভ করা এবং অমর হয়ে ওঠা। অর্থাৎ রাজুর দাদিই ছিল তার পুরো ভয়ঙ্কর পরিকল্পনার মূল চাবিকাঠি। কানুক রাজুর এই সব কথা শুনে রাজু ভীষণ রেগে যায় এবং তাকে স্পষ্টভাবে চ্যালেঞ্জ করে যে সে কোনোভাবেই এই বলি হতে দেবে না। কিন্তু এরপরই রাজু বুঝতে পারে যে বিষয়টা মোটেও সহজ নয়। সে যখন ভুতুরে বাংলো থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন দেখে সে চাইলেও বেরোতে পারছে না। এমনকি বেরোনোর কোনো রাস্তা পর্যন্ত তার চোখে পড়ে না, কারণ পুরো বাংলোই চলে কানুক রাজুর ইচ্ছায়। কে ঢুকবে আর কে বেরোবে সবকিছুই তার নিয়ন্ত্রণে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও সিনেমায় বেশ কিছু হাস্যকর মুহূর্ত দেখানো হয়, যেখানে প্রচুর কমেডি দৃশ্য আসে। কিছু সময় পর সেখানে বেসিও এসে হাজির হয়। বেসির আসার পর রাজু, বেসি আর ভৈরবীর মধ্যে একটি মজার লাভ ট্রায়াঙ্গেলও তৈরি হয়,
যা পরিস্থিতিকে আরও রঙিন করে তোলে। রাজু একের পর এক চেষ্টা করতে থাকে কিভাবে এই বাংলো থেকে বেরোনো যায় এবং কিভাবে তার দাদুকে থামানো যায়, কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। শেষমেশ রাজু তার সঙ্গীদের বলে যে যেভাবেই হোক এই ভূতের কিছু একটা করতে হবে। তখনই সে প্রশ্ন তোলে, এদের মধ্যে কেউ কি কোনো ভূত তাড়ানোর লোককে চেনে? এই কথা শুনে বেসি জানায় যে সে একজন অত্যন্ত বিখ্যাত ও শক্তিশালী ভূত তাড়ানো বিশেষজ্ঞকে চেনে। সেই ব্যক্তির নাম ডক্টর পদ্মভূষণ। তিনি বহু শক্তিশালী ভূত তাড়িয়েছেন এবং তার ক্ষমতা নিয়ে চারদিকে বেশ সুনাম রয়েছে। দর্শকরাও জানে যে ডক্টর পদ্মভূষণের চরিত্রে অভিনয় করেছেন বোমানি রানী। এরপর সবাই মিলে ডক্টর পদ্মভূষণকে সেই বাংলোতে ডেকে আনে। বাংলোর ভেতরে ঢুকেই ডক্টর পদ্মভূষণ চারপাশ পর্যবেক্ষণ করতে শুরু করেন। সবকিছু ভালোভাবে দেখে তিনি রাজু ও তার সঙ্গীদের জানান যে এই বাংলোর ভূত কানক রাজু শুধু শক্তিশালীই নয়, বরং একজন ভয়ঙ্কর ম্যানিপুলেটরও। সে হিপনোটিজমের মাস্টার এবং এই বাংলোর ভেতরে ইচ্ছাকৃতভাবে এমন সব ছবি, নকশা ও আকৃতি রেখে দিয়েছে যেগুলো দেখলেই মানুষের মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে হিপনোসিসের অবস্থায় চলে যায়। ডক্টর পদ্মভূষণ আরও বলেন যে তার অভিজ্ঞতায় কানক রাজুর মতো এত শক্তিশালী ভূত তিনি আগে কখনো দেখেননি। বাংলোর ভেতরে উপস্থিত রাজু ও তার সমস্ত সঙ্গীর চিন্তাভাবনাও এখন কানক রাজুর নিয়ন্ত্রণে। তার হিপনোটিক শক্তির মাধ্যমে সে সবার থটস কন্ট্রোল করে রেখেছে। যতক্ষণ এই নিয়ন্ত্রণ তার হাতে থাকবে ততক্ষণ তারা কেউই এখান থেকে বেরোতে পারবে না, কারণ তখন তারা নিজের ইচ্ছায় কিছু দেখতে বা বুঝতে পারবে না। তারা শুধু সেটাই দেখবে যা কানক রাজু দেখাতে চাইবে, আর সেটাই অনুভব করবে যা সে অনুভব করাতে চাইবে। এই কথা শুনে রাজু আতঙ্কিত হয়ে ডক্টর পদ্মভূষণকে জিজ্ঞেস করে এই অবস্থা থেকে বেরোনোর কোনো উপায় আছে কিনা। উত্তরে ডক্টর পদ্মভূষণ জানায় যে হ্যাঁ, একটি উপায় অবশ্যই আছে। যদি তারা নিজেদের চিন্তাকে কানক রাজুর নিয়ন্ত্রণ থেকে বাঁচাতে চায়, তাহলে তাদের প্রত্যেককে নিজের সাবকনশাস মাইন্ডের ভেতরে একটি আলাদা থট ওয়ার্ল্ড তৈরি করতে হবে, এমন একটি কল্পনার জগৎ যার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তাদের নিজেদের। ডক্টর পদ্মভূষণ বলে যদি তারা এই কল্পনার জগৎ তৈরি করতে পারে তাহলে ধীরে ধীরে তারা কানক রাজুর প্রভাব থেকে মুক্ত হতে পারবে। এই পদ্ধতি বোঝানোর জন্য তিনি প্রথমে রাজুর ওপর একটি পরীক্ষা করেন। তিনি ধীরে ধীরে রাজুকে হিপনোটাইজ করেন এবং তাকে নির্দেশ দেন যেন সে নিজের সাবকনশাস মাইন্ডের ভেতরে সম্পূর্ণ নতুন একটি থট ওয়ার্ল্ড তৈরি করে। এখান থেকেই গল্প এক নতুন এবং আরও ভয়ঙ্কর মোড় নিতে শুরু করে। এখানে রাজু নিজের থটওয়ার্ল্ড তৈরি করে। সেই কল্পনার জগতে সে দেখতে পায় সে একটি সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে আছে। তার সামনে বিশাল সমুদ্র, ঢেউয়ের পর ঢেউ উঠে আসছে। কিন্তু এই থটওয়ার্ল্ডেও কানক রাজুর ক্ষমতা রাজুকে শান্তিতে থাকতে দেয় না। ধীরে ধীরে সেই সুন্দর দৃশ্য ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। পানির জায়গায় রাজুর রক্ত দেখতে পায়, চারপাশের দৃশ্য উল্টোপাল্টা হয়ে যায়। আর হঠাৎ এক ঝলকে সে তার দাদাকে দেখতে পায়, কানক রাজুকে, যিনি সেই ভুতুড়ে বাংলোর একটি ঘরের ভেতরে মানুষের মাথা কেটে ফেলছেন। রাজু যখন হুঁশে ফিরে আসে তখন সে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ডাক্তার পদ্মভূষণকে জানায়। সে বলে যে সে ওই বাংলোর এক বিশেষ ঘরের ভেতর তার দাদাকে বহু মানুষের গলা কাটতে দেখেছে। ডাক্তার পদ্মভূষণ এই কথাকে একেবারেই হালকাভাবে নেন না। তিনি সঙ্গে সঙ্গে রাজু যে ঘরের কথা বলেছে ঠিক সেই ঘরের ভেতরে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান একটি গভীর কুঁয়ো, যার ভেতরে অসংখ্য লাশ পড়ে আছে, আর সেই লাশগুলোর কারও মাথা নেই। অর্থাৎ রাজু তার থট ওয়ার্ল্ডে যা দেখেছিল তার সবই বাস্তবে ঘটেছে। এই দৃশ্য দেখে ডাক্তার পদ্মভূষণ বুঝে যান যে কানক রাজু তার ধারণার থেকেও অনেক বেশি শক্তিশালী। কুঁয়োর ভেতরের লাশগুলো দেখে বাকি সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ডাক্তার পদ্মভূষণ একাই সেই ঘরে থেকে যান। ঠিক তখনই দরজা বন্ধ হয়ে যায় এবং ডাক্তার পদ্মভূষণ ঘরের ভেতর একা আটকে পড়েন। সেই মুহূর্তে কানক রাজু তার সামনে আবির্ভূত হয় এবং তাকে শান্তভাবে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ডাক্তার পদ্মভূষণ স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাকে ভয় পান না এবং সবাইকে উদ্ধার না করে তিনি এখান থেকে যাবেন না। এই কথা শুনেই কানক রাজু ডাক্তার পদ্মভূষণের ওপর নিজের হিপনোটিক শক্তি ব্যবহার করে। কানক রাজু জানত যে ডাক্তার পদ্মভূষণের একটি ছোট নাতনি আছে যাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। হিপনোসিসের মাধ্যমে সে ডাক্তার পদ্মভূষণের মনে এমন একটি ভয়ঙ্কর অনুভূতি ঢুকিয়ে দেয় যে তিনি যেন গভীর রাতে এক ফাঁকা হাইওয়েতে নিজের নাতনিকে নিয়ে গাড়ি চালাচ্ছেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গাড়ির গতি 200-রও বেশি, আর হঠাৎ সামনে একটি ট্রাকের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা হতে চলেছে। কিন্তু ডাক্তার পদ্মভূষণের মনোবল খুবই শক্ত ছিল। তিনি নিজের থট ওয়ার্ল্ডের ভেতরেই সেই দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করেন এবং গাড়ি থামিয়ে দেন।
তবুও কানকরাজু হাল ছাড়ে না। সে আবার হস্তক্ষেপ করে এবং তাকে অনুভব করায় যে গাড়িটি একটি গভীর খাদের পাশে দাঁড়িয়ে আছে। ভারী বৃষ্টিতে মাটি ধসে যাচ্ছে এবং ধীরে ধীরে গাড়িটি খাদে পড়ে যায়। এই ভয়ঙ্কর কল্পনার ভেতরেই ডাক্তার পদ্মভূষণ ও তার নাতনির মৃত্যু ঘটে। এই দৃশ্য তিনি আর আটকাতে পারেন না এবং মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর তিনি রাজু ও অন্য সবার কাছে ফিরে এসে বলেন যে কানকরাজু সত্যি অসম্ভব রকম শক্তিশালী। যতটা শক্তিশালী তিনি ভেবেছিলেন, বাস্তবে তার থেকেও অনেক বেশি। শুধু তাই নয়, কানকরাজু জানে কার দুর্বলতা কোথায়, আর সেই দুর্বলতাকে ব্যবহার করেই সে সবাইকে নিয়ন্ত্রণ করে। এই কথা শুনে রাজু হতাশ হয়ে জিজ্ঞেস করে, যদি এমনই হয় তাহলে কি তারা কখনো কানকরাজুকে হারাতে পারবে না? ডাক্তার পদ্মভূষণ তখন রাজুকে আশ্বস্ত করেন যে এখনও তাকে হারানোর একটি উপায় আছে, তবে সেই উপায়টি ভীষণ কঠিন। তিনি বলেন, একমাত্র পথ হল মানুষের নিজের 7টি চক্রের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করা। মানুষের শরীরে যে 7টি চক্র রয়েছে, সেগুলোর প্রত্যেকটির মধ্যেই বিপুল শক্তি লুকিয়ে আছে। যে ব্যক্তি নিজের 7টি চক্রের শক্তিকে জাগ্রত করে সেগুলি একত্রে ব্যবহার করতে পারে, সে অসাধারণ শক্তিশালী হয়ে ওঠে। ডাক্তার পদ্মভূষণ স্পষ্ট করে বলেন, কানকরাজুকে হারানোর একমাত্র উপায় হল 7টি চক্রের শক্তিকে সক্রিয় করা। কারণ যখন কোনো মানুষের 7টি চক্র সম্পূর্ণভাবে জাগ্রত হয়, তখন তার ভেতরে এক ধরনের দৈব শক্তির উদ্ভব ঘটে। সেই দৈব শক্তিই কানকরাজুর মতো শক্তিশালী ধূতকে পরাজিত করতে পারে। কিন্তু এই কথোপকথনের মাঝেই কানকরাজু বুঝে যায় যে ডাক্তার পদ্মভূষণ সবাইকে তাকে হারানোর উপায় বলে দিচ্ছে। সঙ্গে সঙ্গে সে তার ভয়ঙ্কর শক্তি ব্যবহার করে ডাক্তার পদ্মভূষণকে শূন্যে তুলে আছড়ে ফেলে এবং বাংলোর বাইরে ছড়ে দেয়। এরপর ধীরে ধীরে দিন কাটতে থাকে। রাজু চাইলেও কিছু করতে পারে না। সময় গড়াতে গড়াতে অবশেষে সেই ভয়ঙ্কর 3য় অমাবস্যার দিন এসে যায়। এই দিনই কানকরাজু রাজুর দাদিকে বলে দিয়ে নিজেকে অমর করার পরিকল্পনা করেছিল। সেই উদ্দেশ্যে সে হঠাৎ করেই রাজুর দাদির শারীরিক অবস্থা খুব খারাপ করে দেয়, যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ফোনে যখন রাজু জানতে পারে যে তার দাদির অবস্থা আশঙ্কাজনক, তখন সে কোনো কিছু না ভেবেই সেখান থেকে বেরিয়ে পড়ার চেষ্টা করে। সে গাড়িতে ওঠে, গাড়ি স্টার্ট করে, বাংলোর গেট ভেঙে বেরিয়ে যায় এবং দ্রুত হাসপাতালে পৌঁছে দাদির সঙ্গে দেখা করে। কিন্তু ঠিক পর মুহূর্তেই রাজু দেখে সে আবার সেই ভুতুড়ে বাংলোতেই ফিরে এসেছে। এরপরই তার সামনে কানকরাজু আবির্ভূত হয় এবং তাকে জানায় যে রাজু আসলে কোথাও যায়নি। সে যা কিছু দেখেছে, যা কিছু করেছে, সবই ছিল এক ভয়ঙ্কর বিভ্রম। এই বিভ্রম কানকরাজুই তা মনে তৈরি করেছিল। কানকরাজু ঠান্ডা গলায় রাজুকে বলে দেয় যে সে সম্পূর্ণভাবে এখানে আটকে আছে এবং তার অনুমতি ছাড়া সে কখনো এই জায়গা থেকে বেরোতে পারবে না। এখানে রাজু নিজের থটওয়ার্ল্ড তৈরি করে। সেই কল্পনার জগতে সে দেখতে পায় সে একটি সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে আছে। তার সামনে বিশাল সমুদ্র, ঢেউয়ের পর ঢেউ উঠে আসছে। কিন্তু এই থটওয়ার্ল্ডেও কানকরাজুর ক্ষমতা রাজুকে শান্তিতে থাকতে দেয় না। ধীরে ধীরে সেই সুন্দর দৃশ্য ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। পানির জায়গায় রাজুর রক্ত দেখতে পায়, চারপাশের দৃশ্য উল্টোপাল্টা হয়ে যায়। আর হঠাৎ এক ঝলকে সে তার দাদাকে দেখতে পায়, কানকরাজুকে, যিনি সেই ভুতুড়ে বাংলোর একটি ঘরের ভেতরে মানুষের মাথা কেটে ফেলছেন। রাজু যখন হুঁশে ফিরে আসে, তখন সে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ডাক্তার পদ্মভূষণকে জানায়। সে বলে যে সে ওই বাংলোর এক বিশেষ ঘরের ভেতর তার দাদাকে বহু মানুষের গলা কাটতে দেখেছে। ডাক্তার পদ্মভূষণ এই কথাকে একেবারেই হালকাভাবে নেন না। তিনি সঙ্গে সঙ্গে রাজু যে ঘরের কথা বলেছে, ঠিক সেই ঘরের ভেতরে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান একটি গভীর কুঁয়ো, যার ভেতরে অসংখ্য লাশ পড়ে আছে। আর সেই লাশগুলোর কারও মাথা নেই। অর্থাৎ রাজু তার থটওয়ার্ল্ডে যা দেখেছিল তার সবই বাস্তবে ঘটেছে। এই দৃশ্য দেখে ডাক্তার পদ্মভূষণ বুঝে যান যে কানকরাজু তার ধারণার থেকেও অনেক বেশি শক্তিশালী। কুঁয়োর ভেতরের লাশগুলো দেখে বাকি সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ডাক্তার পদ্মভূষণ একাই সেই ঘরে থেকে যান। ঠিক তখনই দরজা বন্ধ হয়ে যায় এবং ডাক্তার পদ্মভূষণ ঘরের ভেতর একা আটকে পড়েন। সেই মুহূর্তে কানকরাজু তার সামনে আবির্ভূত হয় এবং তাকে শান্তভাবে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ডাক্তার পদ্মভূষণ স্পষ্ট জানিয়ে দেন যে তিনি তাকে ভয় পান না এবং সবাইকে উদ্ধার না করে তিনি এখান থেকে যাবেন না। এই কথা শুনেই কানকরাজু ডাক্তার পদ্মভূষণের ওপর নিজের হিপনোটিক শক্তি ব্যবহার করে। কানকরাজু জানত যে ডাক্তার পদ্মভূষণের একটি ছোট নাতনি আছে
যাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। হিপনোসিসের মাধ্যমে সে ডাক্তার পদ্মভূষণের মনে এমন একটি ভয়ঙ্কর অনুভূতি ঢুকিয়ে দেয় যে তিনি যেন গভীর রাতে এক ফাঁকা হাইওয়েতে নিজের নাতনিকে নিয়ে গাড়ি চালাচ্ছেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, গাড়ির গতি 200-রও বেশি, আর হঠাৎ সামনে একটি ট্রাকের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা হতে চলেছে। কিন্তু ডাক্তার পদ্মভূষণের মনোবল খুবই শক্ত ছিল। তিনি নিজের থট ওয়ার্ল্ডের ভেতরেই সেই দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করেন এবং গাড়ি থামিয়ে দেন। তবুও কানকরাজু হাল ছাড়ে না। সে আবার হস্তক্ষেপ করে এবং তাকে অনুভব করায় যে গাড়িটি একটি গভীর খাদের পাশে দাঁড়িয়ে আছে। ভারী বৃষ্টিতে মাটি ধসে যাচ্ছে এবং ধীরে ধীরে গাড়িটি খাদে পড়ে যায়। এই ভয়ঙ্কর কল্পনার ভেতরেই ডাক্তার পদ্মভূষণ ও তার নাতনির মৃত্যু ঘটে। এই দৃশ্য তিনি আর আটকাতে পারেন না এবং মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর তিনি রাজু ও অন্য সবার কাছে ফিরে এসে বলেন যে কানকরাজু সত্যি অসম্ভব রকম শক্তিশালী। যতটা শক্তিশালী তিনি ভেবেছিলেন, বাস্তবে তার থেকেও অনেক বেশি। শুধু তাই নয়, কানকরাজু জানে কার দুর্বলতা কোথায়, আর সেই দুর্বলতাকে ব্যবহার করেই সে সবাইকে নিয়ন্ত্রণ করে। এই কথা শুনে রাজু হতাশ হয়ে জিজ্ঞেস করে, যদি এমনই হয় তাহলে কি তারা কখনো কানকরাজুকে হারাতে পারবে না? ডাক্তার পদ্মভূষণ তখন রাজুকে আশ্বস্ত করেন যে এখনও তাকে হারানোর একটি উপায় আছে, তবে সেই উপায়টি ভীষণ কঠিন। তিনি বলেন, একমাত্র পথ হল মানুষের নিজের 7টি চক্রের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করা। মানুষের শরীরে যে 7টি চক্র রয়েছে, সেগুলোর প্রত্যেকটির মধ্যেই বিপুল শক্তি লুকিয়ে আছে। যে ব্যক্তি নিজের 7টি চক্রের শক্তিকে জাগ্রত করে সেগুলি একত্রে ব্যবহার করতে পারে, সে অসাধারণ শক্তিশালী হয়ে ওঠে। ডাক্তার পদ্মভূষণ স্পষ্ট করে বলেন, কানকরাজুকে হারানোর একমাত্র উপায় হল 7টি চক্রের শক্তিকে সক্রিয় করা। কারণ যখন কোনো মানুষের 7টি চক্র সম্পূর্ণভাবে জাগ্রত হয়, তখন তার ভেতরে এক ধরনের দৈব শক্তির উদ্ভব ঘটে। সেই দৈব শক্তিই কানকরাজুর মতো শক্তিশালী ধূতকে পরাজিত করতে পারে। কিন্তু এই কথোপকথনের মাঝেই কানকরাজু বুঝে যায় যে ডাক্তার পদ্মভূষণ সবাইকে তাকে হারানোর উপায় বলে দিচ্ছে। সঙ্গে সঙ্গে সে তার ভয়ঙ্কর শক্তি ব্যবহার করে ডাক্তার পদ্মভূষণকে শূন্যে তুলে আছড়ে ফেলে এবং বাংলোর বাইরে ছড়ে দেয়। এরপর ধীরে ধীরে দিন কাটতে থাকে। রাজু চাইলেও কিছু করতে পারে না। সময় গড়াতে গড়াতে অবশেষে সেই ভয়ঙ্কর 3য় অমাবস্যার দিন এসে যায়। এই দিনই কানকরাজু রাজুর দাদিকে বলে দিয়ে নিজেকে অমর করার পরিকল্পনা করেছিল। সেই উদ্দেশ্যে সে হঠাৎ করেই রাজুর দাদির শারীরিক অবস্থা খুব খারাপ করে দেয়, যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ফোনে যখন রাজু জানতে পারে যে তার দাদির অবস্থা আশঙ্কাজনক, তখন সে কোনো কিছু না ভেবেই সেখান থেকে বেরিয়ে পড়ার চেষ্টা করে। সে গাড়িতে ওঠে, গাড়ি স্টার্ট করে, বাংলোর গেট ভেঙে বেরিয়ে যায় এবং দ্রুত হাসপাতালে পৌঁছে দাদির সঙ্গে দেখা করে। কিন্তু ঠিক পর মুহূর্তেই রাজু দেখে সে আবার সেই ভুতুড়ে বাংলোতেই ফিরে এসেছে। এরপরই তার সামনে কানকরাজু আবির্ভূত হয় এবং তাকে জানায় যে রাজু আসলে কোথাও যায়নি। সে যা কিছু দেখেছে, যা কিছু করেছে, সবই ছিল এক ভয়ঙ্কর বিভ্রম। এই বিভ্রম কানকরাজুই তা মনে তৈরি করেছিল। কানকরাজু ঠান্ডা গলায় রাজুকে বলে দেয় যে সে সম্পূর্ণভাবে এখানে আটকে আছে এবং তার অনুমতি ছাড়া সে কখনো এই জায়গা থেকে বেরোতে পারবে না। দাদির কাছে পৌঁছানো তো রাজুর জন্য অনেক দূরের কথা, আর আজ যেহেতু 3য় অমাবস্যা, তাই কানকরাজু ঠিক করে নিয়েছে আজই সে রাজুর দাদিকে বলি দেবে। দাদিকে বলি দেওয়ার পর সে পুনর্জন্ম নেবে এবং 6 বছর বয়সে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিজের সমস্ত পুরনো জ্ঞান ফিরে পাবে। এরপর সে অমর হয়ে যাবে এবং তার জমিয়ে রাখা সমস্ত ধনসম্পদ ও খাজানা নির্দ্বিধায় উপভোগ করবে। এই সব কথা শুনে রাজুর ভেতরে প্রচণ্ড রাগ জন্ম নেয়, কিন্তু সে চাইলেও কিছু করতে পারে না। যতবারই সে কোনো চেষ্টা করে, কানকরাজু তার সব পরিকল্পনা ব্যর্থ করে দেয়। তবে দাদির জীবন বাঁচানোর একমাত্র উপায় হিসাবে রাজু ধীরে ধীরে নিজের শরীরের চক্রগুলোর শক্তি সক্রিয় করতে শুরু করে। এর ফলে রাজুর শক্তি ক্রমশ বাড়তে থাকে এবং তার ভেতরে এক অজানা ক্ষমতার সঞ্চার হয়। রাজু জানত যে কানকরাজুর আত্মা ভীষণ লোভী, তাই সে ভেতরে জমা থাকা সমস্ত ধনসম্পদ ও টাকার স্তূপে আগুন লাগিয়ে দেয়। এই আগুনে পুড়ে কানকরাজুর আত্মা ভয়ানক কষ্ট পেতে থাকে। বিষয়টি দেখে কানকরাজু রেগে গিয়ে রাজুকে মারার জন্য একের পর এক মৃত সৈন্য পাঠাতে শুরু করে। প্রথমে এই ডেড সোলজাররা রাজুর ওপর ভীষণ চাপ সৃষ্টি করে, কিন্তু রাজু যত বেশি করে নিজের চক্রের শক্তি সক্রিয় করতে থাকে, ততই সে একে একে সমস্ত মৃত সৈন্যকে পরাজিত করে ফেলে। এই দৃশ্য দেখে কানকরাজু ভীষণ ভয় পেয়ে যায় এবং তখনই সে নিজের গুরু অঘরীকে স্মরণ করে সাহায্য চায়।
পরমুহূর্তেই অঘরী সেখানে উপস্থিত হয় এবং কানক রাজুকে জানায় যে এই মুহূর্তে রাজু ধীরে ধীরে নিজের 7টি চক্রের শক্তি জাগিয়ে তুলছে। যদি সে সম্পূর্ণভাবে 7টি চক্রই সক্রিয় করে ফেলে তবে তার ভেতরে দেগীয় শক্তির উদয় হবে, যার সামনে কেউ দাঁড়াতে পারবে না এবং শেষ পর্যন্ত সে কানক রাজুকেই ধ্বংস করে দেবে। এই কথা শুনে কানক রাজু আরও বেশি ভয় পেয়ে যায়। তখন সে অঘরীকে অনুরোধ করে যেন সে নিজের আত্মাকে কানক রাজুর আত্মার সঙ্গে যুক্ত করে দেয়। 2 আত্মা একত্রিত হলে তারা একসঙ্গে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং তখন রাজুকে নিশ্চয়ই হত্যা করতে পারবে। অঘরী ঠিক তাই করে, সে নিজের আত্মাকে কানক রাজুর আত্মার সঙ্গে মিলিয়ে দেয়। এরপরই দেখা যায় 2 আত্মা মিলে এক বিশাল ও ভয়ঙ্কর দানবের রূপ নেয়। সেই দানবের আকার অত্যন্ত বড়, শক্তি অসীম এবং তার একাধিক হাত রয়েছে। দানবটি তার একটি হাত দিয়ে রাজুকে ধরে ফেলে এবং নিজের মুখ দিয়ে রাজুর সমস্ত শক্তি টেনে নিতে শুরু করে। ধীরে ধীরে রাজুর প্রাণশক্তি ক্ষয় হতে থাকে এবং সে মৃত্যুর দিকে এগিয়ে যায়। ঠিক সেই শেষ মুহূর্তে রাজুর মনে পড়ে তার দাদির কথা। তার চোখের সামনে দাদির অবয়ব ভেসে ওঠে এবং দাদি তাকে জানায় যে রাজু কোনো সাধারণ মানুষ নয়, সে মা দুর্গার অংশ, তাই তার ভেতরে দেবীয় শক্তি লুকিয়ে আছে, শুধু প্রয়োজন নিজের শক্তিকে চিনে নেওয়ার। পরের মুহূর্তেই রাজু নিজের আসল শক্তিকে উপলব্ধি করে এবং একসঙ্গে নিজের 7টি চক্রের শক্তি সম্পূর্ণভাবে সক্রিয় করে ফেলে। এতে রাজু অতি শক্তিশালী হয়ে ওঠে। সে নিজের সমস্ত শক্তি এক হাতের মুঠোয় জড়ো করে কানক রাজুর উপর প্রচণ্ড এক আঘাত হানে। সেই এক আঘাতেই কানক রাজু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এইভাবেই রাজু কানক রাজুকে শেষ করে দেয় এবং নিজের দাদির জীবন রক্ষা করতে সক্ষম হয়। এরপর দৃশ্যপট বদলে যায় এবং আমরা দেখি রাজু নিজের দাদা কানক রাজুর পিণ্ডদান করছে। সেই পিণ্ডদানের সময় সে তার দাদিকেও সঙ্গে নিয়ে যায়। তবে ঠিক এখানেই ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে এক গভীর সত্য, যে রাজুর দাদা কানক রাজু আসলে কী ধরনের মানুষ ছিল।